গায়ে আগুন লাগলে বাসার লেগে নিচে রোগায় নিচে মোতা শিখে ফেলাইতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলজাই এন্টারটেইনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। এখন আমি কথা বলবো ওমর সিনেমাটি নিয়ে, যেটি মুক্তি পেয়েছে এবারের ঈদ উল ফিতরে। কমেডি থ্রিলার জনরার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, নাসিরুদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, আরফান মৃধা শিবলু, ফজলুর রহমান বাবু সহ আরো অনেকে। এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব বড় মির্জার একমাত্র ছেলে ছোট মির্জা একটি দুর্ঘটনায় নিহত হলে তার লাশটি নিয়ে কি করবে তা নিয়ে বিড়ম্বনায় পড়ে ছোট মির্জার অ্যাসিস্ট্যান্ট বদি এবং ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা এক অজ্ঞাত যুবক ওমর। এই দুজনের ভাগ্যে শেষ পর্যন্ত কি হয় তা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে কমেডি থ্রিলার জনার এই সিনেমাটি। এবারের ঈদে দুজন পরিচালক আমাকে খুব পজিটিভলি সারপ্রাইজ করতে পেরেছেন। তার একজন হচ্ছেন হিমেল আশরাফ তার রাজকুমার সিনেমাটা দিয়ে, এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ওমর সিনেমাটি দিয়ে। আমি ওমর সিনেমাটার প্রিভিউতে বলেছিলাম যে মোস্তফা কামাল রাজ এমন একজন পরিচালক যিনি তার এর আগের প্রত্যেকটা সিনেমা দিয়ে আমাকে হতাশ করেছেন, যার সিনেমা নিয়ে আসলে আমার সেরকম করে ব্যক্তিগতভাবে কোনো প্রত্যাশাই নাই। এই সিনেমাটা আমি হলে গেলে শুধুমাত্র শরীফুল রাজ কেমন করেছেন, আমার খুব পছন্দের অভিনেতা তিনি, তাকে সাপোর্ট করার জন্য আমি হলে হয়তো দেখতে যাব। বাট সিনেমাটা দেখার পরে বলতে বাধ্য হচ্ছি এই সিনেমাটার মূল আকর্ষণ বা এই সিনেমাটার হিরো আসলে শরীফুল রাজ নন, মোস্তফা কামাল রাজ, যিনি দারুণ একটা উপভোগ্য সিনেমা আমাকে উপহার দিয়েছেন। আই এম শিওর আমার সাথে যারা সিনেমা হলে সিনেমাটা দেখেছেন বা বিভিন্ন জায়গায় সিনেমাটা দেখছেন তারাও সিনেমাটা খুব এনজয় করেছেন। তো প্রথম যে সিনেমাটার পজিটিভ দিক সেটা আমি বলবো যে সিনেমাটার চিত্রনাট্য। এটা একটা কমেডি থ্রিলার জনরার সিনেমা এবং এই জনরার সিনেমাটা যতটুকু ডিউরেশন ডিজার্ভ করে সেরকমই একটা ডিউরেশন সিনেমার রাখা হয়েছে, 2 ঘন্টা 5 মিনিট, এবং চিত্রনাট্যটা যথেষ্ট ক্রিস্প। এখানে অপ্রয়োজনীয় এলিমেন্ট যেমন ধরেন নায়কের একটা নায়িকা থাকা লাগবে, তার সাথে গান থাকা লাগবে, এই ধরনের অপ্রয়োজনীয় ব্যাপার দিয়ে নির্মাতা একদমই টাইম ওয়েস্ট করেন নাই। মোটামুটি খুবই রিলেভেন্ট লিখেছেন, সিচুয়েশনগুলোকে যথেষ্ট জমজমাট করার চেষ্টা করেছেন একদম শেষ অবধি। সিনেমার কমেডিটা খুবই ওয়ার্ক করে। সিনেমা হলে কি আমি এত ভালো কমেডি অনেক দিন ধরে দেখি না। ওই সিনেমার অন্যতম বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটার কমেডি, যেটা খুবই উপভোগ্য ছিল। পার্টলি বিকজ আমি যে বাঞ্চের সাথে যে কমিউনিটির সাথে হলে সিনেমাটা দেখেছি সেই কমিউনিটিটা সিনেমাটাকে খুব এনজয় করছিল। এটা ইয়ং কিছু ছেলে মেয়ে এসছিল, স্টুডেন্ট বয়সী, তারা একসাথে অনেকে মিলে এসেছিল, তারা এই কমেডিগুলো খুবই এনজয় করছিল এবং তাদের মাঝখানে থাকার সুবাদে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভালো সিনেমাও আশেপাশের দর্শক খুব বোরিং হওয়ার কারণে অতটা উপভোগ্য লাগে না। আমার হয়তো খুব হাততালি দিতে ইচ্ছা করছে, হাসতে ইচ্ছা করছে, কিন্তু আশেপাশের বোরিং দর্শকের কারণে এনজয়মেন্টটা সেরকম হয়ে ওঠে না। কিন্তু যেহেতু আমার সেই আশেপাশে যারা ছিলেন তারা সিনেমাটা খুব এনজয় করছিলেন, তাদের সাথে মিলে আমার আসলে এনজয়মেন্টটা আসলে আরও বেড়ে গিয়েছিল। আসলে কমিউনিটি এক্সপিরিয়েন্স তো এটাকেই বলে। সো আই ওয়াজ লাকি টু হ্যাভ দ্যাট কমিউনিটি অ্যারাউন্ড মি, যারা সিনেমাটাকে এক্সপিরিয়েন্সটাকে আমাকে আরও উপভোগ্য করেছে। তো এই সিনেমার কমেডিটা যেটা বলছিলাম যে খুবই ওয়ার্ক করে, স্পেশালি শরীফুল রাজ এবং নাসিরুদ্দিন খানের যে চরিত্রটা, এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা এবং তাদের মধ্যে যা যা হয় ইন্টারাকশন, প্রত্যেকটা জিনিসই খুবই মজাদার ছিল। এবং নাসিরুদ্দিন খানের চরিত্রের সাথে ওই বাসার কাজের একটা মেয়ে ছিল, সরি তার নামটা আমার খেয়াল নাই, তো এই দুজনের মধ্যে যে ধরনের ইন্টারাকশন হচ্ছিল, যেসব ঘটনা ঘটছিল সেগুলো খুবই হিলারিয়াস হচ্ছিল এবং সিনেমার ডায়লগগুলোও কিন্তু খুব মশলাদার, খুব মজাদার। সো কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং থ্রিল পোর্শনটা হয়তো অত ভালোভাবে ওয়ার্ক করে না, তারপরও চলনসই। এবং এরপরে আমি যেই জিনিসটা বলবো যে অভিনয় শিল্পীদের অভিনয় দুর্দান্ত। যারা যারা অভিনয় করেছেন, শরীফুল রাজ, নাসিরুদ্দিন খান, এই দুজন সবচেয়ে সেরা পারফর্মার এই সিনেমার। শরীফুল রাজ তো প্রত্যেকটা সিনেমায় তিনি যেই চরিত্রই প্লে করেন সেই চরিত্রের মধ্যে ঢুকে যান, সেই চরিত্রের ম্যানারিজম, টোন সব কিছু তিনি খুব ভালোভাবে ধরতে পারেন। আর নাসিরুদ্দিন খান তো একজন আমি বলবো যে লেজেন্ডারি অ্যাক্টর অলরেডি হয়ে গেছেন। লাস্ট কয়েক বছরে তিনি যা যা করেছেন আসলে তাকে খুব অমর করে রাখবে বাংলাদেশি সিনেমার যারা অডিয়েন্স আছেন তাদের কাছে। তো এই সিনেমায়ও আমার কাছে তার পারফরমেন্স দুর্দান্ত লেগেছে এবং পাশাপাশি শিবলু যিনি ছিলেন তারও কমেডি টাইমিং খুব ভালো। শহীদুজ্জামান সেলিমকে খুব ব্যক্তিত্ববান লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং মোটামুটি যারা ছিলেন পার্শ্ব চরিত্রে সবার অভিনয় খুব ভালো ছিল, খুব এনজয়েবল ছিল। সিনেমার যে ওভারঅল কারিগরির দিকটা খুবই স্ট্রং ছিল। কমার্শিয়াল সিনেমার ট্রিটমেন্টটা যেরকম হওয়া উচিত বা এই জনার সিনেমাটার ট্রিটমেন্টটা যেরকম হওয়া উচিত, খুবই ফাস্ট পেসড, সেরকমই ছিল। সিনেমাটোগ্রাফি বলেন বা কালার গ্রেডিং বলেন, এডিটিং বলেন, ব্যাকগ্রাউন্ড স্কোর বলেন, সবই কিন্তু একদম ঠিকঠাক মতোই ছিল। জাস্ট একটা জায়গায় মনে হয়েছে যে বিভিন্ন সিচুয়েশনের জাম্প স্কেয়ার মোমেন্ট ক্রিয়েট করার যে চেষ্টাটা সেটা একটা সময় খুব রিপিটেটিভ হয়ে যায়, এই একটা ব্যাপার হয়তো ভালো লাগে না। এছাড়া ওভারঅল পুরো টেকনিক্যাল টিমের যে আউটপুটটা সেটা এই সিনেমার জন্য আমার কাছে যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। সিনেমার গানগুলো খুব বেশি গান ছিল না, যেটা আরেকটা ভালো চয়েস, যে অনেক বেশি গান ইউজ করে সিচুয়েশনগুলোর ইন্টেন্সিটি বা মজাটা
নষ্ট করে দেওয়া হয় নাই, বাট গানগুলো যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। সিনেমার শুরুতেই একটা আইটেম সং ভাইরাল বেবি ইউজ করা হয়েছিল। আইটেম সং আমার পার্সোনালি এত বেশি পছন্দ না, কিন্তু সিনেমার শুরুতেই এই গানটা ব্যবহার করা একটা জমজমাট পরিস্থিতি সৃষ্টি হয় এবং দর্শনাবনীকেও দারুণ নেচেছেন। খুব গ্ল্যামারাস একটা উপস্থিতি ছিল গানটা জুড়ে তার। আমি ভাইরাল বেবি, ভাইরাল বেবি, আমি ভাইরাল বেবি রে, আমি ভাইরাল বেবি, ভাইরাল বেবি, আমি ভাইরাল বেবি। এবং রব জানে একটা গান ছিল শেষের দিকে, আরিফিন রুমি গেয়েছেন গানটা, খুবই দরদ দিয়ে তিনি গেয়েছেন এবং গানটা শুনতে আসলে খুবই ভালো লাগে। যে সিচুয়েশনে গানটা ইউজ করা হয়েছে সেটা খুবই ইফেক্টিভ ছিল। তোর সুখে হাসি, তোর দুঃখে ভাসি, তোরে এত ভালোবাসি। এখন সিনেমার দুর্বল দিকের কথা যদি আমাকে বলতে বলেন তাহলে বলবো যে সিনেমার ট্রেলারটা যারা দেখেছেন সেটার মধ্যে কিন্তু মোটামুটি অনেক কিছু রিভিল করেই দেওয়া হয়েছিল। আমি বলবো লাস্টে যে টুইস্ট, এটা অনেকেই হয়তো ধরে ফেলতে পারবেন, অনেকের কাছে অনেক বড় সারপ্রাইজ হিসেবে দেখা দেবে না। এবং কিছু কিছু হয়তো প্লট হোল আপনাদের কাছে চোখে পড়তে পারে, যেমন এই শরীফুল রাজের চরিত্রটা বড় মির্জার বাসায় যেভাবে প্রবেশ করলো, তাকে নিয়ে ওরকম কোনো এক্সটেন্সিভ কোনো জেরা করা হলো না, তার ব্যাকগ্রাউন্ড কোথায় থাকে, তার বাবা মা, এসব তেমন কোনো প্রশ্ন করা হলো না। বা বিভিন্ন সিচুয়েশনে নাসিরুদ্দিন খান এবং শরীফুল রাজ যেরকম রিয়্যাক্ট করছেন, তাদের কিন্তু দেখলে খুব সহজেই বোঝা যায় যে তারা কোনো একটা অপরাধ করেছেন। তো এরকম ছোটোখাটো অনেক বিষয় হয়তো ছিল যেটা ধরা যায় ভুল ধরতে গেলে। কিন্তু সত্যি কথা বলতে একটা সিনেমা দেখার সময় যদি ইফ আই হ্যাভ আ রিয়েলি গুড টাইম, তাহলে জোর করে ভুল বের করার কি আসলে কোনো দরকার আছে? সিনেমা হলে আমরা সিনেমা দেখতে যাই আসলে কেন? টু হ্যাভ আ গুড টাইম, রাইট? শিল্পমান বিবেচনা করা এগুলো তো আসলে গৌণ বিষয়। সিনেমাটা দেখে মজা লাগলে ওই জিনিসগুলো আমরা পয়েন্ট আউট করতেই পারি, কিন্তু সিনেমাটা যখন দেখছি তখন যদি আনঅ্যাপোলজেটিকলি আমি যদি মজা পাই, তাহলে জোর করে আমি কেন ভুল ধরতে যাব? সো যেই দুর্বলতাগুলোর কথা বললাম, এগুলা দুর্বলতার বা খুব ধরার খাতিরে ধরতে গেলেও সিনেমা দেখার সময় আসলে সত্যি কথা বলতে আমার কাছে এরকম বড় কোনো ভুল হিসেবে এগুলো ধরা দেয় নাই। সো আমি আসলে এগুলোকে সিনেমার সীমাবদ্ধতা ধরতেই যাচ্ছি না। আমার কাছে এক্সপেকটেশন অনুযায়ী সিনেমাটা অনেক বেশি উপভোগ্য লেগেছে। সো দ্যাট ইজ মাই পয়েন্ট। আমার মনে হয় যারা আপনারা ঈদের এই সময়টাতে, এখন তো অলমোস্ট সময় চলেই যাচ্ছে, তারপরে উইকেন্ড চলছে, যারা তো ভালো সময় উপভোগ করতে চান পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে, তাদেরকে আমি বলবো যে রাজকুমারের পরে এই সিনেমাটা দেখলে আসলে আপনাদের সময়টা খুব ভালো কাটবে বলে আমার বিশ্বাস। তো আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখতে পারেন হলে গিয়ে, আশা করি খুব মজা লাগবে আপনাদের কাছে। আর যদি অলরেডি আপনারা সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিউ দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।